আমার কাছে একটা ট্রান্সফরমেশন টি আছে এবং টি কে যদি কোনো এক্স এর ডোমেইনের উপর প্রয়োগ করা হয় তাহলে সেই এক্স এর ডোমেইন বা সেই ভেক্টর এক্স কে কোনো ম্যাট্রিক্স এ এর সাথে গুণ করার সমান হয়। আমরা জানি যে রৈখিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে যদি আমরা রিডিউসড রো এচেলন ফর্মে আনি তাহলে এটা সমান হবে একটি n বাই n আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান। রৈখিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে রিডিউসড রো এচেলন ফর্মে আনলে সেটা হবে n বাই n আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান। এটা একাই অনেক কিছু বলে। প্রথমত, যদি তুমি একে রিডিউসড রো এচেলন ফর্মে আনো তখন এটি বর্গাকার একক ম্যাট্রিক্স পাওয়া যাবে। এর মানে হচ্ছে প্রকৃত ম্যাট্রিক্সটি হচ্ছে একটি n বাই n মাত্রার। এটা আরো বলে যে আমাদের টি হচ্ছে একটি ম্যাপিং Rn থেকে Rn এ। আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি যে এগুলো সবগুলোই হচ্ছে টি ইনভার্টেবল হওয়ার শর্ত, বিশেষ করে এখানের এটা যদি সত্যি হয় তাহলে টি হবে রৈখিক বা লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের রিডিউসড রো এচেলন ফর্ম। আমরা জানি যে তাহলে টি হচ্ছে ইনভার্টেবল, টি ইনভার্টেবল। চলো মনে করার চেষ্টা করি ইনভার্টেবল বলতে কি বোঝায়। এর মানে হচ্ছে এখানে এমন একটা আমরা এর আগে আসলে এখানে ফাংশন শব্দটি ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা ট্রান্সফরমেশন শব্দটি ব্যবহার করব কারণ এরা আসলে একই জিনিস। যাই হোক, তাহলে এখানে একটা ট্রান্সফরমেশন থাকবে, মানে there exists some transformation। চলো এটাকে বলা যাক টি ইনভার্স বা টি টু দি পাওয়ার -1, যাতে টি ইনভার্স এবং টি এর কম্পোজিশন এটা তোমার ডোমেইনের আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান হবে। টি ইনভার্স এবং টি এর ট্রান্সফরমেশন টি ইনভার্স এবং টি এর কম্পোজিশন তোমার আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান হবে। এবং এর সাথে সাথে টি ইনভার্স এবং টি এর কম্পোজিশন এটা তোমার কোডোমেইনের আইডেন্টিটি ট্রান্সফরমেশনেরও সমান হবে। এটা দেখতে কিরকম হবে তা তোমাদের মনে করানোর জন্য চলো আমরা আমাদের কোডোমেইন আর ডোমেইনের ছবি আঁকি। এখানে হচ্ছে তাহলে আমাদের Rn, এটা আমাদের ডোমেইন, এবং কোডোমেইন এটাও হচ্ছে Rn। এটা হচ্ছে তাহলে আমাদের ডোমেইন এবং কোডোমেইন। এখন তুমি যদি তোমার ডোমেইনে কোনো ভেক্টর নাও এবং এর উপর টি প্রয়োগ করো তাহলে তুমি তোমার কোডোমেইনে যাবে এবং এটা হচ্ছে টি। তারপর তুমি যদি এর উপর আবার টি ইনভার্স প্রয়োগ করো তাহলে তুমি আবার তোমার প্রকৃত অবস্থানে x এ ফিরে আসবে। তাহলে এটা বলছে যে তুমি যদি টি এবং টি ইনভার্স প্রয়োগ করো তাহলে তুমি যেখানে শুরু করেছিলে সেখানেই ফিরে যাবে। এটা হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের মতো। একইভাবে তুমি যদি তোমার কোডোমেইনে শুরু করো এবং তুমি যদি এখানে প্রথমে টি ইনভার্স প্রয়োগ করো তারপর যদি তুমি আবার টি প্রয়োগ করো তাহলে তুমি তোমার কোডোমেইনের একই বিন্দুতে ফিরে যাবে। এটা তোমার কোডোমেইনের আইডেন্টিটি ট্রান্সফরমেশনের ইকুইভ্যালেন্ট বা আইডেন্টিটি ট্রান্সফরমেশনের মতো, অর্থাৎ একই জিনিস। এই ক্ষেত্রে ডোমেইন এবং কোডোমেইন হচ্ছে একই সেট Rn। এখন আমরা জানি ইনভার্টেবল বলতে কি বোঝায়, এর শর্তগুলো কি কি। এটা পরবর্তী প্রশ্নের জন্ম দেয়। এটা কি আমরা জানি যে এটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা ম্যাট্রিক্স হিসেবে উপস্থাপনের একটি শর্ত অথবা কোনো ট্রান্সফরমেশন যাকে ম্যাট্রিক্সের ভেক্টর গুণ হিসেবে দেখানো যায় তাই হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। প্রশ্ন হলো টি ইনভার্স কি লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা। আমি এই প্রশ্নটা লিখে দিচ্ছি, ইজ টি ইনভার্স আ লিনিয়ার ট্রান্সফরমেশন? ইজ টি ইনভার্স আ লিনিয়ার ট্রান্সফরমেশন? চলো দেখা যাক লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার দুটি শর্ত কি কি। আমরা জানি টি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা যদি টি কে দুটি ভেক্টর x এবং y এর উপর প্রয়োগ করি এবং আমরা যদি এটাকে এই দুটো ভেক্টরের যোগফলের উপর প্রয়োগ করি তাহলে তার সমান হবে প্রথম ভেক্টরের ট্রান্সফরমেশন যোগ দ্বিতীয় ভেক্টরের ট্রান্সফরমেশনের যোগফল। এটা হচ্ছে একটা শর্ত যা সকল লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সত্য। দ্বিতীয় শর্ত হচ্ছে যা সকল লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য সত্য, আমরা যদি ভেক্টরের স্কেলার গুণ নেই এবং এর ট্রান্সফরমেশন করি তাহলে এটা সমান হবে স্কেলার গুণকটির সাথে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের গুণফলের সমান। আমি এই শর্তটা লিখে নিচ্ছি। এরা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের দুটি শর্ত। চলো দেখি আমরা প্রমাণ করতে পারি কিনা যে এই দুটো শর্তই টি ইনভার্সের জন্য প্রযোজ্য, অর্থাৎ এখানের এটার জন্য। এবং এটা প্রমাণ করার জন্য চলো এখন এই অনুশীলনটা করা যাক। চলো আমরা করি টি এবং টি ইনভার্সের কম্পোজিশন এবং এর সাথে দুটি ভেক্টর হতে পারে a যোগ b, এই দুটোকে গুণ করা যাক।
মনে রাখো টি ইনভার্স হচ্ছে তোমার কোডোমেইন থেকে ডোমেইনে যাওয়ার একটি উপায়, যদিও এই ক্ষেত্রে তারা উভয়ই হচ্ছে আর এন এ। যাই হোক, টি ইনভার্স এই সেট থেকে ওই সেটে যাওয়ার একটা উপায়। চলো এখানে এটা লেখা যাক, কোডোমেইন থেকে ডোমেইনে যাওয়ার একটি উপায়, যদিও এরা আসলে একই রকম দেখায়। তাহলে এটা সমান কি হবে? আমরা বলছি লিনিয়ার ট্রান্সফরমেশনের সংজ্ঞা অনুযায়ী এটা তোমার কোডোমেইনে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান হবে। কোডোমেইনে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান হবে এটা ধরে নিয়ে যে এরা হচ্ছে তোমার কোডোমেইনের, অর্থাৎ এই ক্ষেত্রে আর এন এর সদস্য, এবং এর মান হবে a প্লাস বি। সংজ্ঞা অনুযায়ী টি এবং টি এর কম্পোজিশন হচ্ছে তোমার কোডোমেইনের আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এটা হচ্ছে, আমি এখানে যাই বসাই না কেন, আমি যদি এখানে এক্স বসাই তাহলে একটা এক্স পাবো, আমি যদি এখানে একটা আপেল বসাই তাহলে আমি একটা আপেল পাবো। এটা হবে আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এখন এটা সমান কি হবে? আমি এখানে একই যুক্তি ব্যবহার করে বলতে পারি এটা সমান হবে আমাদের যে ভেক্টর আছে এ, সেই এ ভেক্টরের উপর আইডেন্টিটি ট্রান্সফরমেশনের প্রয়োগ। আমি এখন আইডেন্টিটি ট্রান্সফরমেশন লিখছি না, বরং আমি এটা লিখছি কারণ আমি জানি যে এটা আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান। আমরা বলতে পারি এটা সমান হচ্ছে টি এর কম্পোজিশন টি ইনভার্সের সাথে এ এর উপর প্রয়োগ করা যা হয় তা। তাহলে আমরা বলতে পারি এটা আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান, যা হচ্ছে কম্পোজিশন অফ টি টি ইনভার্স গুণ আমাদের ভেক্টর বি। এখন আমরা এটাকে এখানে লিখতে পারি এই দুটো জিনিসের সমষ্টি হিসেবে। আমরা এটাকে এইভাবে, এখানে আমরা কি লিখব? আচ্ছা, আমাদের এটা আসলে এখানে পুনরায় না লিখলেও চলবে, আমরা শুধু এই ট্রান্সফরমেশনটি সমান এটা লিখলেই চলবে। তবে তোমাদের সুবিধার জন্য তোমরা এটাকে এভাবে লিখতে পারো, টি অফ টি ইনভার্স অফ এ প্লাস বি। খেয়াল করো, টি অফ টি ইনভার্স অফ এ প্লাস বি এটা সমান হচ্ছে টি অফ টি ইনভার্স অফ এ প্লাস টি ইনভার্স অফ বি। আলাদাভাবে এভাবে লেখা যায়। আমি জানি না কোনটি তোমার কাছে সহজ লাগবে, কিন্তু তোমরা প্রত্যেকেই, কিন্তু তুমি যদি এখানে টি এর সাথে টি এর কম্পোজিশন নাও তুমি এখানে পাবে এ প্লাস বি, এখানে যদি টি এর সাথে টি এর কম্পোজিশন নাও তাহলে পাবে এ, এবং এখানে টি এর সাথে টি এর কম্পোজিশন নিলে এখানে পাবে বি। অর্থাৎ প্রতি ক্ষেত্রে তুমি পাবে এ প্লাস বি। তুমি যখন সমীকরণের উভয় পক্ষের মানই বের করবে তখন তুমি দেখবে যে এখানে এ প্লাস বি এবং এ পাশে আছে এ প্লাস বি আলাদাভাবে। যাই হোক, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা জানি যে টি নিজেই একটি লিনিয়ার ট্রান্সফরমেশন, আর যেহেতু টি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন সুতরাং টি কে দুটি ভেক্টরের যোগফলের উপর প্রয়োগ করলে আমরা পাবো টি কে প্রতিটি ভেক্টরের উপর আলাদা আলাদাভাবে প্রয়োগ করে যা পাওয়া যায় তার যোগফল। অর্থাৎ টি কে প্রতিটি ভেক্টরের উপর আলাদা আলাদাভাবে প্রয়োগ করে যা পাওয়া যায় তার যোগফল। বিপরীত ক্রমে টি কে যদি দুটি আলাদা আলাদা ভেক্টরের উপর প্রয়োগ করি, এবং এখানে একটি ভেক্টর এখানে একটি ভেক্টর, এই ক্ষেত্রে আমি একটি ভেক্টরের উপর টি কে প্রয়োগ করছি, তারপর এটা যোগ করছি, এবং আরেকটি ভেক্টরের উপর টি কে প্রয়োগ করে যা পাবো তার সাথে যোগ করব। তাহলে আমরা জানি এটা সমান হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফলের ট্রান্সফরমেশনের সমান। তাহলে এটা সমান হচ্ছে, আমি নাকি এখানে লিখি, টি অফ টি ইনভার্স অফ এ যোগ টি ইনভার্স বি। এটা আসলে একটু ঝামেলার দেখাতে পারে, কিন্তু আমি যা বলতে চাচ্ছি তাহলে এটাকে এটার মতো দেখায়। তুমি যদি ধরো x সমান টি ইনভার্স এ এবং y সমান টি ইনভার্স বি, এটাকে যদি ওটার মতো দেখায় তাহলে এটা সমান হবে টি কে ওই দুটো ভেক্টরের সমষ্টির উপর প্রয়োগ করে যা পাওয়া যায়। আমি আবার বলছি, টি কে ওই দুটো ভেক্টরের সমষ্টির উপর প্রয়োগ করে যা পাওয়া যায় সেটা, এবং এটা সমান হবে টি অফ টি ইনভার্স অফ এ প্লাস টি ইনভার্স অফ বি। আমি এই সত্যটা ব্যবহার করছি যে টি হচ্ছে রৈখিক বা লিনিয়ার। এখন আমরা কি করব? চলো আমি এ পর্যন্ত যা করেছি তা সরল করি। তোমার এখন আছে, চলো এটাকে পুনরায় লেখা যাক। উপরে এই জিনিসটাকে যা হচ্ছে টি অফ টি ইনভার্স অফ এ প্লাস বি, এটা সমান হচ্ছে, এখানে একটু লক্ষ্য, কম্পোজিশন অফ টি ইনভার্স, আচ্ছা না দাঁড়াও, এখানে কম্পোজিশন হবে না, এখানে হবে টি অফ টি ইনভার্স অফ আমাদের ভেক্টর এ প্লাস টি অফ টি ইনভার্স আমাদের ভেক্টর বি। এই পর্যন্ত আমরা এটা পেয়েছি। এটা যে টি ইনভার্সের ক্ষেত্রেও সত্য তা প্রমাণ করা খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের শুধু এটা টিটাকে সরিয়ে ফেলতে হবে। টি সরিয়ে ফেলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে উভয় পক্ষকে টি ইনভার্স, উভয় পক্ষে টি ইনভার্স প্রয়োগ করা। চলো তাহলে এটা করা যাক।
চলো এই পাশে টি ইনভার্স নেওয়া যাক এবং ওই পাশে টি ইনভার্স এই পাশে টি ইনভার্সের সমান হবে। এই দুটো একই জিনিস, তুমি যদি একটি ফাংশনের মধ্যে একই জিনিস বসাও তাহলে তুমি উভয়পক্ষে একই মান পাবে। বাম পাশের এই জিনিসটা কি, এটা কি তাহলে? এটা হচ্ছে টি ইনভার্সের সাথে টি এর কম্পোজিশন। এটাকে আমরা প্রয়োগ করব টি ইনভার্স অফ ভেক্টর এ যোগ বি এর উপর। এখানে আমি শুধু অ্যাসোসিয়েটিভিটাকে বদলে দিচ্ছি। তাহলে এটা হবে টি ইনভার্স আমাদের ভেক্টর এ যোগ বি এর, এবং এটাই হচ্ছে আমাদের বামপক্ষ। এখানের এই অংশটা এটার টি ইনভার্সের সাথে টি এর কম্পোজিশন। প্রথম দুই ধাপে আমি শুধু টি এর সাথে টি এর কম্পোজিশনকে এটার উপরে প্রয়োগ করছি, টি এর সাথে টি এর কম্পোজিশনকে এটার উপর প্রয়োগ করছি। এখানের এই জিনিসটা ওখানের ওইটার সমান, এটা হচ্ছে শুধু লেখার আরেকটি উপায়। তাহলে এটা সমান হবে টি এর সাথে টি ইনভার্সের কম্পোজিশন। চলো এটাকে একটা ভিন্ন রং দিয়ে লিখি। টি এর সাথে টি এর কম্পোজিশন, এটা হচ্ছে এখানের এই অংশটা যা ওখানের ওই অংশটার মতো, অর্থাৎ টি এর সাথে টি এর কম্পোজিশন এখানের এই অংশটা, অর্থাৎ টি ইনভার্স আমাদের এ ভেক্টরের যোগ আমাদের বি ভেক্টরের টি ইনভার্স। এখন টি ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী এটা সমান কি হবে? এটা হচ্ছে আমাদের ডোমেইনের আইডেন্টিটি ট্রান্সফরমেশন, এটা হচ্ছে আর এন এর আইডেন্টিটি ট্রান্সফরমেশন, এবং এটাও হচ্ছে আর এন এর আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তাহলে তুমি যদি কোনো কিছুর উপর আইডেন্টিটি ট্রান্সফরমেশন প্রয়োগ করো তাহলে তুমি যে কোনো কিছু পেতে পারো। তাহলে এটা সমান হবে, আমি সমীকরণের উভয় পক্ষে এটা করব, বাম পক্ষের এই অংশটা, তাহলে এটা সমান হচ্ছে টি ইনভার্স অফ ভেক্টর এ প্লাস বি। ডান পক্ষ সরল হয়ে হবে এটা, কারণ এটা হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের সমান। তাহলে এটা সমান হবে ভেক্টর এ এর টি ইনভার্স যোগ আমাদের ভেক্টর বি এর টি ইনভার্স। তাহলে এভাবেই টি ইনভার্স লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার প্রথম শর্তটি পূরণ করলো। এখানে আমাদের প্রথম শর্তটি পূরণ হয়েছে। এখন তাহলে দেখি আমরা দ্বিতীয় শর্তটি পূরণ করতে পারি কিনা। চলো এখানে টি নেই, অর্থাৎ একই ধরনের কাজ করা যাক। চলো টি এবং টি এর কম্পোজিশন নেওয়া যাক এবং এটা কোনো ভেক্টর সি এ এর উপর প্রয়োগ করা যাক, এবং আমরা জানি এটা সমান কি, এটা সমান হচ্ছে আর এন এর আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তাই এটা সমান থাকবে শুধু সি এ। যেহেতু এটা একটা আইডেন্টিটি ট্রান্সফরমেশন সুতরাং এটা সমান থাকবে সি এ। যাই হোক, এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ সমান কত? আমাদের এখানে যে ভেক্টরটা আছে এ, এটা সমান কত? এটাকে আমরা এখানে লিখছি। আমরা বলতে পারি আমাদের এ ভেক্টর সমান হচ্ছে ভেক্টর এ এর উপরে টি এর সাথে টি এর কম্পোজিশনের প্রয়োগ, কারণ এটা হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি সি গুণ আমরা এখানে যেটা পেয়েছিলাম, অর্থাৎ আমাদের ভেক্টর এ এর উপরে টি এর সাথে টি ইনভার্সের কম্পোজিশন প্রয়োগ করা। হতে পারে এটা লেখাটা তোমাদের জন্য কিছুটা সুবিধাজনক। এই বাম পক্ষকে তাহলে আমরা লিখতে পারি এভাবে, কম্পোজিশন অফ টি উইথ টি ইনভার্স গুণ সি এ। আমি এখানে শুধু এটাকে পুনরায় লিখছি। এটা সমান হচ্ছে এখানের এই সবুজ জিনিসটা, আমি এটাকে সংক্ষেপে এখানে লিখতে পারি, এটা সমান হচ্ছে সি গুণ টি অফ টি ইনভার্স অফ এ, সি গুণ টি অফ টি ইনভার্স অফ এ। সংজ্ঞা অনুযায়ী এটাই হচ্ছে কম্পোজিশন বলতে কি বোঝায়। এখন টি হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন, টি হচ্ছে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন যার মানে হচ্ছে সি গুণ টি গুণ কোন ভেক্টর সমান হবে ওই ভেক্টর এবং সি এর গুণফলের উপর টি প্রয়োগ করে যা পাওয়া যায় সেটা, এবং এটা লিনিয়ার ট্রান্সফরমেশনের একটি শর্ত। তাহলে টি এর ক্ষেত্রে এটা সব সময় হবে। এটা হচ্ছে একটি ভেক্টর যার উপর টি প্রয়োগ করা হয়েছে এবং এটা হচ্ছে একটি স্কেলার, এবং যেহেতু আমরা জানি যে টি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা এটাকে এভাবে লিখতে পারি টি অফ সি টি ইনভার্স অফ এ, টি অফ সি টি ইনভার্স অফ এ। এখন আমরা কি করতে পারি, চলো এই সমীকরণের উভয় পাশে টি ইনভার্স প্রয়োগ করি। চলো তারপর আমরা কি পাই দেখা যাক। এই পাশে আমরা পাবো টি অফ টি ইনভার্স
অফ সি এ, এবং এটা সমান হবে আমাদের ডান পক্ষে হচ্ছে টি অফ সি গুণ টি ইনভার্স অফ এ। আমরা এ পর্যন্ত এটা পেয়েছি, এবং এটা কি ভালো হবে না আমাদের জন্য যে আমরা যদি বাইরে টি কে সরিয়ে ফেলতে পারি? এটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে উভয় পক্ষের টি ইনভার্স নিব আমরা। তাহলে চলো আমরা সেই কাজটা প্রয়োগ করি, অর্থাৎ আমরা সমীকরণের উভয় পক্ষকে বা উভয় পক্ষে টি ইনভার্স নেই। তাহলে আমরা পাবো টি এর সাথে টি ইনভার্স এর কম্পোজিশন গুণ হবে টি ইনভার্স অফ সি এ। আমি ঠিক এখানে করেছি, আমি এভাবে লিখবো এটাকে। আমি এই দুটো জিনিসকে কম্পোজিশন হিসেবে লিখছি। ডান পক্ষেও তুমি এরকম কিছু একটা করতে পারো। তুমি বলতে পারো যে এটা সমান হচ্ছে টি এর সাথে টি ইনভার্স এর কম্পোজিশন গুণ, না এখানে গুণ হবে না, এটা হবে ট্রান্সফরমেশনের প্রয়োগ। অর্থাৎ আমরা এখানে গুণ না, আমরা এখানে ট্রান্সফরমেশন প্রয়োগ করব এটার উপরে, সি গুণ টি ইনভার্স অফ এ। আমি এখানে যা করেছি তা ভালো করে বুঝে নাও। এখানের এই জিনিসটা হচ্ছে এখানের এই জিনিসটা, এখানের এই জিনিসটা হচ্ছে এখানের এই জিনিসটা, এবং আমি এখানে শুধু অন্যভাবে লিখেছি। আমি এটা করেছি কারণ আমরা জানি যে এটা হচ্ছে আর এন এর আইডেন্টিটি ট্রান্সফরমেশন, এবং এটাও হচ্ছে আর এন এর আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তাই কোনো কিছুর আইডেন্টিটি ট্রান্সফরমেশন যে কোনো কিছু নিতে পারে। এই সমীকরণটি তাহলে সরল হয়ে যাবে, এরকম হবে টি ইনভার্স অফ সি এ সমান হচ্ছে সি গুণ টি ইনভার্স অফ এ। এভাবেই আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার দ্বিতীয় শর্তটি পূরণ করলাম। তাহলে এখানে আমরা আমাদের দ্বিতীয় শর্তটি পেলাম, এবং আমাদের প্রথম শর্তটি পূরণ হয়েছিল উপরের এইখানে। তাহলে এখন আমরা জানি উভয় ক্ষেত্রে আমরা টি যে লিনিয়ার ট্রান্সফরমেশন এই শব্দটি ব্যবহার করছি টি ইনভার্স যে লিনিয়ার ট্রান্সফরমেশন এটা প্রমাণ করার জন্য। তাহলে আমরা জানি টি যদি লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, এবং আমি লিখে দিচ্ছি টি যদি লিনিয়ার ট্রান্সফরমেশন হয় এবং টি যদি ইনভার্টেবল হয়, তাহলে টি ইনভার্সও লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আমি পুরোটি লিখছি, টি ইনভার্সও হবে একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা মনে হতে পারে একটা ছোট মজার ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আমরা জানি যে টি ইনভার্সকে ম্যাট্রিক্স ভেক্টরের গুণ হিসেবে আমরা দেখাতে পারবো। তার মানে আমরা যদি কোনো ভেক্টর এক্স এর উপরে টি ইনভার্স প্রয়োগ করি, তাহলে এটাকে কোনো একটি ম্যাট্রিক্স এবং এক্স এর গুণফল হিসেবে দেখানো যাবে। আমরা যা করব তা হচ্ছে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো ম্যাট্রিক্স এ এর ইনভার্স। এবং কিভাবে এই ইনভার্স তৈরি করতে হবে সেটা আমি এখনো যদিও ভালো মতো বর্ণনা করিনি, তবে আমরা জানি যে এটার অস্তিত্ব আছে। আমরা জানি এটার অস্তিত্ব আছে কারণ টি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা আরো একটু যেতে পারি, আমরা জানি ইনভার্টেবিলিটি এর সংজ্ঞা অনুযায়ী টি অফ টি ইনভার্স এর কম্পোজিশন সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এন আর এন। তাহলে কম্পোজিশন কি? আমরা জানি এটাকে এভাবে বলি, আমরা জানি যে থি অফ এক্স সমান হচ্ছে এ গুণ এক্স। তাহলে আমরা যদি লিখি এক্স এর উপরে টি এর সাথে টি ইনভার্স এর কম্পোজিশনের প্রয়োগ, এটা সমান হবে এ কে এক্স এর উপর প্রয়োগ করা আমাদের এখানের এই এটিকে, অর্থাৎ এ এক্স, এবং এর উপরে আমরা প্রয়োগ করব এ ইনভার্স, অর্থাৎ এখানে এ ইনভার্স হবে। তাহলে আমরা পেয়েছি যে এটা সমান হচ্ছে দুটি কম্পোজিশন ট্রান্সফরমেশনের লব্ধি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যা সমান হচ্ছে এই ম্যাট্রিক্স গুণফল। আমরা এটাকে আগেও অনেকবার দেখেছি। এটার উপর ভিত্তি করে আমরা আসলে ম্যাট্রিক্স গুণকে সংজ্ঞায়িত করেছিলাম। এখানে মজার ব্যাপার হচ্ছে এই কম্পোজিশনটা হচ্ছে এটার সমান, কিন্তু এটা আবার এক্স এর উপরে আইডেন্টিটি ট্রান্সফরমেশন অফ আর এন প্রয়োগ করা সমান, যা আবার সমান হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ এন। এটা হচ্ছে সেই যাকে তুমি কোনো কিছু দিয়ে গুণ করলে তুমি সে একই জিনিসই পাবে। তাহলে আমরা এখানে একটা খুব মজার জিনিস পেলাম, এ ইনভার্স অফ এ সমান হচ্ছে আইডেন্টিটি। এ ইনভার্স বা টি ইনভার্স এর ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, একে যদি তুমি টি এর ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এবং আমরা জানি যে এই যুক্তিটি উভয় দিক থেকেই সত্য। তো আমরা জানি যে এটা সত্য, কিন্তু ইনভার্টিবিলিটির যে আরেকটি সংজ্ঞা আছে সেটা অনুযায়ী আমরা জানি টি ইনভার্সের সাথে টি এর কম্পোজিশন এটি সমান হচ্ছে আর এন এ আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো একই যুক্তির সাহায্যে আমরা জানি যে আমরা যদি উল্টো দিক থেকে যাই, অর্থাৎ আমরা যদি টি ইনভার্স প্রথমে প্রয়োগ করি এবং তারপর যদি আমরা কোনো ভেক্টর এক্স এর উপরে টি প্রয়োগ করি, তাহলে এটার মানে হবে সেই ভেক্টর এক্স কে কোনো n বাই n আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা, ভেক্টর এক্স কে কোনো n বাই n আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করার মতো। অথবা তুমি বলতে পারো, তুমি ক্রম পরিবর্তন করতে পারো, তুমি লিখতে পারো a গুণ a ইনভার্স সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা দারুণ, কারণ আমরা জানি যে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে যখন তারা ক্রম পরিবর্তন করে তখন তাদের সাধারণ মান থাকে না, কিন্তু ইনভার্টেবল ম্যাট্রিক্সের ইনভার্স এর ক্ষেত্রে ক্রম কোনো ব্যাপার না। আর তুমি এ ইনভার্স নিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে, আবার এ ইনভার্স এ নিয়েও আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবে। তাহলে আমরা এতদূর এসেছি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা বের করা, কারণ আমরা জানি যে এই জিনিসটির অস্তিত্ব আছে, এখন আমরা দেখেছি। আর আমরা যখন এটিকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে গুণ করি তখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটা কিভাবে বের করা যায় সেটা জানা।